ওয়েলকাম টু ফ্যান্ডাম। আবার অনেকদিন বাদে নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আপডেটের একটা ভিডিও। আজকে যেহেতু ইস্ট বেঙ্গলের ম্যাচ ডে, ইস্ট বেঙ্গলের কিন্তু সেকেন্ড ম্যাচ কেরালা ব্লাস্টার্সের সাথে ম্যাচ আছে, তো সেখানে কিন্তু অনেক কিছু প্রুফ করার ব্যাপার আছে, তো সেগুলো নিয়ে তো বলবোই। তাছাড়াও আনোয়ারের ডেবিউ কিন্তু আজকে হতে পারে, সেই নিয়েও আনোয়ার ইস্যু এখনো কিন্তু চলছে। তোমাদের যেরকম বলেছিলাম অনেক দিন চলবে, সেটাই কিন্তু হচ্ছে, তো সেগুলো নিয়েও বলবো। আর তাছাড়া ইন্ডিয়ান ফুটবলের যা যা আপডেটস আছে সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও, আর বেল আইকনটা টিং টং করে অপশনটা প্রেস করে দিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করে নিও। আপডেট দেওয়ার চেষ্টা করবো আবার রেগুলারলি। এখন একটু প্রবলেম হচ্ছে, তারপরে কিন্তু পুজোর পর থেকে আবার শুরু করবো রেগুলার আপডেট দেওয়া। তো এবার পুজোর থেকে প্রথমে শুরু নাও। তো প্রথমে বলি যে একটু কলকাতা ফুটবল লিগের আপডেট অনেকদিন দেওয়া হচ্ছে না বা ব্লগও করতে দেওয়া হচ্ছে না। তো কলকাতা ফুটবল লিগে কিন্তু দুটো রাউন্ড চলছে এই মুহূর্তে, চ্যাম্পিয়নশিপ রাউন্ড এবং তার সাথে রেলিগেশন রাউন্ড। তো রেলিগেশন রাউন্ডে একটা টিম তো অলরেডি রেলিগেট হয়ে গেছে, সেটা টালিগঞ্জ অগ্রগামী, ওরা খেলবে না বলে দিয়েছে যেহেতু। আর একটা টিম যারা রেলিগেট হবে সেইখানে ইস্টার্ন রেলের কিন্তু সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, কিন্তু সেকেন্ডে রয়েছে একদম বটম থেকে, তো ওরাই কিন্তু রেলিগেট হওয়ার আর জায়গায় রয়েছে। এবং যেটা হচ্ছে চ্যাম্পিয়নশিপ রাউন্ড, তো চ্যাম্পিয়নশিপ রাউন্ডে তো হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছে। তার মধ্যে বলে রাখি যে সুরুচি সংঘ চ্যাম্পিয়নশিপ থেকে বেরিয়ে গেছে। তো এই মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার ইস্টবেঙ্গল, ডায়মন্ড হারবার, ভবানীপুর, মোহামেডান। এই চারজনের মধ্যে যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে, তবে যদিও মোহামেডান এবং ভবানীপুর কিন্তু একটু পিছিয়ে রয়েছে। তো মেন দুজন সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার। আজকে কিন্তু খেলা রয়েছে ডায়মন্ড হারবারের, যদি কাস্টমসের সাথে কিন্তু আজকে যদি ডায়মন্ড হারবার হেরে যায় বা পয়েন্ট লস করে তাহলে কিন্তু অ্যাডভান্টেজ ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে। তো দেখা যাক। আর বলে রাখি ডায়মন্ড হারবারের 26 তারিখ থেকে কিন্তু ওদের আই লিগ 3 এর মেন রাউন্ডটাও কিন্তু শুরু হচ্ছে, যেটা কিন্তু হবে হচ্ছে নৈহাটি স্টেডিয়ামে। ডায়মন্ড হারবার ভার্সেস ইস্ট বেঙ্গল একখানা কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, সেটাই কিন্তু টাইটেল ডিসাইডার হবে। কারণ যদি হেরেও যায় বা ড্রও করে ডায়মন্ড হারবার, তারপরেও কিন্তু চান্স থাকবে যে ইস্ট বেঙ্গলকে যদি হারাতে পারে আবার সেম জায়গায় চলে আসবে। তো সেটাই কিন্তু একদম ওই ম্যাচটাই পুরো টাইটেল ডিসাইডার কিন্তু হতে চলেছে, সেদিকেও কিন্তু নজর রেখো। তো এবার আসি মেন কথা, যে ইন্ডিয়ান ফুটবলের আপডেট তো এই মুহূর্তে কিছু নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে সাব আন্ডার 20 তো চলছিলই, সেটাতে কিন্তু ইন্ডিয়া হেরে গেছে। এবং বলে রাখি এই মুহূর্তে AFC আন্ডার 20 কাপ, এশিয়ান কাপ যেটা রয়েছে সেটার কোয়ালিফায়ার কিন্তু রয়েছে, সেটার জন্য টিমের স্কোয়াডও কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। যিনি কোচ রয়েছেন রঞ্জন চৌধুরী এবং গোলকিপার কোচ আছে সন্দীপ নন্দী। তো তাদের খেলাও কিন্তু রয়েছে, সেটাও 26 তারিখ থেকেই শুরু হচ্ছে। তো দেখা যাক সেইখানে ভালো পারফরমেন্স করে ইন্ডিয়া AFC আন্ডার 20-তে কোয়ালিফাই করতে পারে কিনা। যদিও বলে রাখি এই টিমে কিন্তু কোনো বাঙালি নেই। তো এরপরে চলে আসে ইস্ট বেঙ্গলের কথায়। অনেকদিন ধরেই দেখছিলে যে জর্ডান এলসেকে নিয়ে ভাবছিলে, জর্ডান এলসে টিমে ছিল অনেকদিন, তোমাদের বলেছিলাম যে এখনো রিলিজ করেনি, রিসাইন করার কথাও ভাবছে। আর যেমন দেখেছো মোহনবাগানে কিন্তু একজন 7 ফরেনার এসেছে, সেই হিসেবেই কিন্তু জর্ডান এলসেকে রাখা হচ্ছিল, কিন্তু অবশেষে সবকিছু দেখে কিন্তু জর্ডান এলসেকে রিলিজ করে দেওয়া হয়েছে। জর্ডান এলসে অস্ট্রেলিয়ার কিন্তু একটা টিমে গিয়ে সাইন করে নিয়েছে। তো ইস্ট বেঙ্গলে কিন্তু 6 জন বিদেশি আছে এই মুহূর্তে। আর যেটা মেন কথা, যেটা এই মুহূর্তের কথা হলো আনোয়ার আলীর কি হবে। তো আনোয়ার আলীর কেস যখন ডিসিশনটা এসেছিল তখনও কিন্তু তোমাদের বলেছিলাম যে এটাই ফাইনাল ডিসিশন নয়, এটার পরেও কিন্তু অ্যাপিল হবে, অ্যাপিল হয়ে অনেক কিছু হবে। আর এটা কিন্তু বহু দিন ধরে চলবে, কন্টিনিউয়াস চলতে থাকবে। কারণ যে বলেছে 30 তারিখে আরেকটা ডিসিশন আসবে, সেটাতেও যদি কেউ খুশি না হয়, সেটাতেও সে ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক, পাঞ্জাব হোক, আনোয়ার হোক, কেউ যদি খুশি না হয় কোনো এক পার্টি, তো আবার কিন্তু চলতে থাকবে অ্যাপিলস কমিটি, এই ওই কিন্তু কন্টিনিউয়াস থাকবে। এটা কিন্তু একটা লং জার্নি। কিন্তু মেন যেটা জিনিস, যেটা প্রথম দিন থেকেই বলেছি যে মোহনবাগানে কিন্তু আনোয়ারে খেলার কোনো সম্ভাবনা নেই, সেটা প্রথম দিন থেকে একদম ক্লিয়ারলি বলেছি। তারপরেও অনেক জায়গায় অনেক কিছু দেখে কিন্তু কন্টিনিউয়াস জিজ্ঞেস করে গেছো, কমেন্ট করে গেছো যে আনোয়ার কি খেলতে পারে, তো সেটা কিন্তু দেখেই নিয়েছো। আনোয়ার কিন্তু আজকে মোস্ট প্রবাবলি ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু ইস্ট বেঙ্গল জার্সিতে ডেবিউ করবে ISL এ, এটা কিন্তু শোনা যাচ্ছে। আজকে হয়তো দেখতেই পাবে, সন্ধ্যেবেলা যদি ওয়েট করো তাহলে কিন্তু দেখতে পাবে। আর যেটা মেন কথা, কেন এটা হচ্ছে, মেন জিনিস তোমাদের প্রথম দিন থেকে বলেছিলাম যে কোনো প্লেয়ার যদি নিজের থেকে না খেলতে চায় কোনো টিমে, তো সেই জায়গাতে কিন্তু কেউ ফোর্স করতে পারে না। আর সেটাই কিন্তু আলটিমেটলি হয়েছে। আর আনোয়ারের যেহেতু লাইভলিহুডের কথা, নিজের কেরিয়ারের একদম পিকে আছে, তো সেই জায়গা থেকে কিন্তু যতদিন ফাইনাল ডিসিশন না আসে ততদিন কিন্তু ওকে খেলার পারমিশন দেওয়া হয়েছে। কারণ এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের কোনো ব্যান নেই, দিল্লির কোনো ব্যান নেই, আনোয়ারের কোনো ব্যান নেই। তো সেই জায়গা থেকে কিন্তু আনোয়ার আজকে নামতে চলেছে। হ্যাঁ, এবং যেটা বললে যে নামতে পারে, সেটা যে কোচের ওপর ডিপেন্ড করছে। যদি কোচ মনে করে যে নামাবে তাহলেই নামবে। কারণ এই মুহূর্তে দেখতেই পাচ্ছ কাজ করা অসাধারণ কিছু কোচিং করাচ্ছে, অসাধারণ কিছু সাবস্টিটিউট করাচ্ছে, যেখান থেকে হয়তো যেই ম্যাচ জিততে পারে বা রেজাল্ট হয়তো ফেভারে হতে পারে, সেটা হয়তো নেগেটিভ দিকে চলে যাচ্ছে। যেরকম শিলং লাজংয়ের সাথে হেরেছে,
তারপর থেকে আইএসএল এর ফার্স্ট ম্যাচও কিন্তু খুব বাজে একটা মানে গেম প্লে আমাদের সামনে তুলে ধরেছে। তো দেখা যাক আজকে কিরকম খেলে। একটা জিনিস বলবো, লালচুং নোংরা যেহেতু নেই তো আনোয়ার তো অবশ্যই নামাতেই হবে, কারণ তাছাড়া হাতে আর অপশন নেই। হয়তো বাদিক দিয়ে জোথান পুইয়াই খেলবে যেহেতু বাকি প্লেয়াররা ইনজোর্ড, আর বাকি টিমটা হয়তো সেম থাকবে। কিন্তু আমি পার্সোনালি একটা ইস্ট বেঙ্গলের খেলা দেখে একটা জিনিস বলতে চাই যে মিডফিল্ডে যদি খেলাতে হয় তাহলে কিন্তু একসাথে জিকসান আর সৌভিক চক্রবর্তীকে নামালে কিন্তু সেই গেম প্লেটা হবে না, কারণ সাউল ফ্রি খেলতে পারছে কিন্তু সাউল কিন্তু কাউকে সাপোর্টে পাচ্ছে না। তো সেই জায়গাটায় নয় সৌভিক চক্রবর্তী নয় জিকসানকে খেলাতে হবে, আরেকজন কিন্তু নামাতে হবে। আর সেই জায়গায় কিন্তু তালাল আজকে নামতে পারে, যেহেতু চলে এসছে আনোয়ার, তো সেই জায়গায় কিন্তু তালাল যেহেতু ফ্রি হয়ে গেল তালাল কিন্তু নামতে পারে, না হলে কিন্তু মিডফিল্ডে খেলা হবে না। আর টিম আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, এরকম অনেক কিন্তু অজুহাত চারিদিকে থাকে, কিন্তু একটাই কথা বলবো, পাঞ্জাবকে শুধু দেখো, পাঞ্জাবও কিন্তু নতুন টিম বানিয়ে এসছে। পাঞ্জাবের মেন প্লেয়ারের পুরো কিন্তু ফ্র্যাকচার হয়ে গেছে সব, সে 2 মাসের জন্য বাইরে, তারপরেও পাঞ্জাবের কিন্তু পারফরমেন্সটা দেখো, মানে অসাধারণ খেলছে। মানে এটাকেই বলে হচ্ছে যেটা সেটা হচ্ছে স্কাউটিং। বিদেশি হিউজ পরিমাণ পয়সা খরচা করেনি, কিন্তু টপ লেভেলের বিদেশি নিয়ে এসছে পাঞ্জাব, যেটা হচ্ছে ওদের ডিফেন্ডার। আগের দিন যারা পাঞ্জাবের ম্যাচটা দেখেছো দেখবে, মানে ওরকম ডিফেন্ডার কেন ইস্টবেঙ্গল বা মোহনবাগান খুঁজে পায় না যায় না। হিউজ টাকা দিয়ে প্রচুর বড় বড় প্লেয়ার নিয়ে আসে, কিন্তু ওরকম কোয়ালিটির প্লেয়ার সত্যিই আনতে পারে না, যেটা মুম্বাই সিটিও কিন্তু করে। হয়তো হিউজ টাকা খরচা করে না, কম টাকায় কিন্তু খুব এফেক্টিভ যারা এরকম কিন্তু প্লেয়ার নিয়ে আসে। আর মোহনবাগানের কথা যেহেতু উঠলো, মোহনবাগানেরও বলবো যে মলিনা সবে এসছে, তো দেখা যাক কি করতে পারে। কিন্তু প্রথম কিছু ম্যাচে কিন্তু সেরকম নজর কাটতে পারেনি। যেই ম্যাচগুলো ডুরান্ডি জিতেও ছিল সেগুলো বলবো যে কোনো না কোনো প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে, এমন না যে ট্যাকটিক্যালি জিতেছে। কারণ মেন জিনিস যেটা চোখে পড়ছে, যেটা আমি নিজে দেখে যেটা মনে হয় যে চোখে পড়ছে, মিডফিল্ডে কিন্তু খেলাটা হচ্ছে না। ওপরে ভালো প্লেয়ার, নিচে ভালো প্লেয়ার, মাঝখানে যেন মনে হচ্ছে মাঝখানেটা গ্যাপ হয়ে যাচ্ছে। সেই গ্যাপটাই কিন্তু একটা ব্রিজ করতে হবে, সেই জায়গাতে কিন্তু কোনো প্লেয়ারকে ঢুকিয়ে একদম মানে অ্যাঙ্কার হিসেবে খেলাতে হবে। সেই জিনিসটাই কিন্তু মিসিং, কারণ এর আগে মোহনবাগান যখন ভালো খেলেছে তখন জনি কাউকো ছিল, তার আগে কিন্তু কার্ল ম্যাথিউ ছিল, সেই রোলটাই কিন্তু মেনলি মোহনবাগানে মিসিং মনে হচ্ছে। আর যেহেতু মোহনবাগানের কথা বললো, তো মোহনবাগানের সপ্তম বিদেশি যাকে এএফসি মানে ACL 2 এর জন্য সাইন করেছে, সে কিন্তু আজকে রাত্রে কলকাতায় চলে আসার কথা রয়েছে। তো দেখা যাক আসে কিনা, না আরেকটু ডিলে হয়, কারণ ও কিন্তু ভিসা পরশু দিনকে পেয়ে গেছে, মানে শুক্রবার দিনকে কিন্তু ভিসা ওর পেয়ে গেছে। তো আমাদের কাছে যত খবর আজকে রাত্রে কিন্তু আসার কথা রয়েছে। তো দেখা যাক সেটাকে। আর বলে রাখি, গতকালকে মোহামেডানের খেলা ছিল ISL এ, তো মোহামেডান ফার্স্ট ম্যাচ হেরেছে একদম শেষ মুহূর্তে গিয়ে, আর গতকাল কিন্তু জিতছিল। এবং জেতা ম্যাচ বলতে পারো কিছুটা লাক, কিছুটা কোচের ভুল, যে হয়তো একটা চেঞ্জ ওইখানে ফ্যাক্টর করে দিল, সেখানে কিন্তু একদম 95 মিনিটের মাথায় গিয়ে সাদিকু গোলটা করলো। বাট কালকে অসাধারণ কিন্তু খেলেছে। আমি যেইটুকু খেলা দেখেছি, আমার মোহামেডানের খেলা কিন্তু খুব ভালো লেগেছে, প্রচুর অ্যাটাক করেছে। যদি ভাগ্য সাথ থাকতো তাহলে কিন্তু ফার্স্ট হাফেই 3 গোল দিয়ে দিতে পারতো। আর বলে রাখি, রেফারিং নিয়ে শুরু থেকেই প্রবলেম। কালকে আমার দেখে যা মনে হচ্ছে, দুটো হয়তো পেনাল্টি বলছে, বাট আমার একটা পেনাল্টি তো জেনুইন লেগেছিল, যেটা মোহামেডান পেতে পারতো, বাট রেফারি কর্ণপাত করেনি। যদি পেনাল্টিটা দিয়ে দিত, যদি ওখান থেকে গোল করে দিতে পারতো, তাহলে কিন্তু রেজাল্ট কিন্তু অন্য হতে পারতো। বাট অসাধারণ কিন্তু খেলেছে। তবে হ্যাঁ, গোয়ার ক্রেডিট, মানে গোয়া যে ড্র করেছে তার পুরোপুরি ক্রেডিট কিন্তু গোলকিপার কার্তিমানির। তো যাই হোক, মোহামেডানও কিন্তু সুন্দর দেখছো বিদেশিদের সাইন করাচ্ছে, আনএক্সপেক্টেড একদম বিদেশিদের, যা কিন্তু এখন টপ লিগে খেলে এসছে। আর বলতে গেলে মানে মোহামেডানের থেকে হয়তো লোকজন এক্সপেক্টই করেনি যে ভালো খেলতে পারবে প্রথম সিজন, কিন্তু সেই এক্সপেকটেশনের থেকে কিন্তু ভালোই খেলছে যতদূর এখন অব্দি যতদূর খেলেছে দুটো ম্যাচে। তো দেখা যাক আস্তে আস্তে কি করে। আর আজকে ইস্ট বেঙ্গলের ম্যাচ নিয়ে কি বক্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে সবাই জানিও। মানে তোমাদের প্রেডিকশন কি মনে হচ্ছে, জিতবে হারবে ড্র করবে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।